আদালতে বেশ একটা চাপানুতোর আমরা দেখতে পাচ্ছি, যেখানে সুপ্রিম কোর্টে হলফনামা দাখিল করা হয়েছে ইডির তরফে এবং সেখানে বিস্ফোরক দাবি করা হচ্ছে। ইডির তরফে এমন অভিযোগ তোলা হচ্ছে, নথি নেওয়ার আগে তদন্তকারী আধিকারিকদের অনুমতি নেননি মুখ্যমন্ত্রী, এবং যে নথি নিয়ে গেছেন তা প্রশ্ন উঠেছিল শুধুমাত্র তৃণমূলের নথি ছিল নাকি কয়লা মামলার নথি ছিল। ইডি দাবি করছে আমরা সে সম্পর্কে নিশ্চিত নই, অর্থাৎ তৃণমূলের নথিও থাকতে পারে, কয়লা মামলার নথিও থাকতে পারে, এটা ইডির জানা নেই। এবং একেবারে সংখ্যার দিক থেকে তিনি বেশি ছিলেন, শক্তি দেখিয়ে ঘটনাস্থলে আসেন, বারবার বারণ করা সত্ত্বেও নথি নিয়ে যান, এমনটাই ইডির হলফনামায় দাবি করা হয়েছে। এবং খুব স্বাভাবিকভাবেই সেই জায়গায় দাঁড়িয়ে আবারও নতুন করে একটা বিতর্কের অবকাশ তৈরি হলো। আর এই মুহূর্তে রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের প্রতিনিধি নয়াদিল্লি থেকে সরাসরি। ঠিক কি বলা হলো ইডির তরফে আজকে এই আইপ্যাক মামলা নিয়ে, রাজীব? সব্যসাচী, প্রথমেই বলে রাখি যে আজকে এই মামলার শুনানি হয়নি। ইডির তরফ থেকে মামলার এই গতকাল যখন শুনানি হয় তখন ইডির তরফ থেকে বলা হয়েছিল তারা একটি কাউন্টার এফিডেভিট বা জবাবি হলফনামা তারা দেবে এবং সেজন্য তারা সময় চেয়েছিল। সেই হলফনামা তারা জমা দিয়েছেন এবং সেই হলফনামার কপি আমাদের হাতে এসে গিয়েছে। সেই হলফনামায় ইডি যেটা জানাচ্ছে, তোমাকে প্রথমেই বলে রাখি, ইডির এই হলফনামা এসেছে তখন যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকরা তারা হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানিয়েছেন আদালতে। তার প্রেক্ষিতে ইডির এই হলফনামা সামনে এসেছে। তাতে বলা হচ্ছে যে ঘটনার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বেশ কিছু নথি নিয়ে বেরিয়ে যান, কার্যত ছিনিয়ে নেন, তাতে তিনি যে দাবি করেছেন যে তিনি দলীয় অর্থাৎ তার দল তৃণমূল কংগ্রেসের সম্পর্কিত কিছু নথি নিয়ে গেছেন, সেটা নাও হতে পারে। তার কারণ নথি কি নিয়ে গেছেন সেটা ইডির তরফ থেকে যাচাই করা হয়নি। হতে পারে এই মামলার সঙ্গে যুক্ত অনেক কিছু তাতে থাকতে পারে, এমনটা কিন্তু ইডির হলফনামায় জানানো হয়েছে। দ্বিতীয়ত, রাজ্য সরকারের হলফনামায় জানানো হয়েছে যে ইডি সেখানে অনধিকারভাবে প্রবেশ করেছে, অনুমতি নেওয়া হয়নি রাজ্য সরকারের। ইডির তরফ থেকে এই দায়ের করা হলফনামায় জানানো হয়েছে, এমনই জানানো হয়েছে। আমি ঠিক এই জায়গা থেকে আমাদের সঙ্গে আইনজীবী সৌম্য শুভ্র রয় রয়েছেন। আমি তো সৌম্য বাবুর জায়গা থেকে, সৌম্যবাবুর কাছ থেকে এখনো পর্যন্ত এই মামলাটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে সহজভাবে একেবারে বুঝে নিতে চাইব সৌম্যবাবু। দেখুন, প্রথমত যেটা হয়েছে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হলফনামা দিয়ে অনারেবল সুপ্রিম কোর্টে জানিয়েছিল যে ইডির অনুমতি নিয়ে তিনি ঘটনাস্থলে প্রবেশ করেছিলেন এবং ইডির অনুমতি নিয়ে কিছু ডকুমেন্ট যেগুলো কিনা তৃণমূল কংগ্রেসের ব্যক্তিগত নথি, সেই নথিগুলোকে নিয়ে প্লেস অফ অকারেন্স থেকে ফিরে যান। তার রিপ্লাইতে আজকেতে ইডির তরফ থেকে যে হলফনামা জমা দেওয়া হয় তাতে কার্যত এই কথাগুলো সমস্ত বিরোধিতা করে ইডির তরফ থেকে জানায় যে রাজ্য সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী কোন রকম অনুমতি না নিয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে প্লেস অফ অকারেন্সে প্রবেশ করেছেন। বহু নথি, যে নথিগুলো তারা নিশ্চিত নয় যে এই নথিগুলো অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেসের নথি নাকি কয়লা কেলেঙ্কারি তদন্তের যে নথি, সেই নথিগুলো ওনারা যে নিয়ে গেছে সেটা অ্যাকচুয়ালি কোন নথি তার স্পেসিফিক আইডেন্টিফিকেশন কিছু ইডির তরফ থেকে করা যায়নি। এছাড়াও একটা বড় ভয়ঙ্কর অভিযোগ আজকে জানানো হয়েছে ইডির তরফ থেকে যে এই যে সার্চ এন্ড সিজারের সময় ইডি যে সিজার লিস্টটা রেডি করছিল, সেখানেতে পুলিশের উচ্চ পদস্থ কর্মচারীরা কার্যত জোর দিয়ে সার্চ এন্ড সিজার লিস্টটি তৈরি করতে নানানভাবে জোর দেন। এর ফলে একটা কনফ্লিকশন তৈরি হয় বোথ রাজ্যের তরফ থেকে এবং ইডির তরফ থেকে অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটেছে তার উপরেতে। কারণ ওখানেতে একদিকেতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হলফনামা যেটা বলছে, ইডি এক্স্যাক্টলি তার অপোজিটে বলছে। এখন অ্যাকচুয়ালি ফাইনাল হিয়ারিং এ কি ডিসিশন আসে সেটাই এখন দেখার বিষয়। অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।